নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আরও 2 জন গ্রেফতার, আদালতে হাজির করা হবে বাকি আসামি। টিকিট মিলেও নতুন ভোগান্তিতে সৌদি প্রবাসীরা, পাচ্ছেন না করোনা পরীক্ষার সময়ও। ধাপে ধাপে বাড়ছে চালের দাম, মিলারদের নিয়ন্ত্রণে বাজার, মজুতদারি আইনের ফাঁকফোকর বলছেন বিশেষজ্ঞরা। ব্যাংকে সাইবার হামলার ঝুঁকি নেই, 24 ঘন্টা মনিটরিং চলছে লাইসেন্সবিহীন সফটওয়্যার দিয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ইউপি সদস্য সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি বাদলের সঙ্গে এই 2 আসামিকেও আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বেগমগঞ্জে এসে সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুততম সময়ে বাকি আসামিদের গ্রেফতারের পর বিচারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। নোয়াখালী প্রতিনিধি ও সহকর্মীদের সহায়তায় রিপোর্ট রত্না জামানের। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও 2 আসামি গ্রেপ্তার হলো। এজাহারভুক্ত 5 নম্বর আসামি সাজুকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর নির্যাতিত নারীর আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে বেগমগঞ্জ এসে দোষীদের সর্বোচ্চ সাজার আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং আসামিগুলা যাতে সবগুলো গ্রেপ্তার করা হয় দ্রুততম সময়ের মধ্যে, সেই জন্য আমি আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং অন্যান্য যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা নির্দেশ। পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি বাদলের সঙ্গে এই 2 আসামিকেও আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। 4 অক্টোবর রাতে নির্যাতিত নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 9 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয় প্রেসক্লাবে নারীর নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন এবং শাহবাগে গণ অবস্থান থেকে দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানানো হয়। রত্না জামান, 21 টেলিভিশন। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সম্পাদক মণ্ডলীর সভায় ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। সরকার তৎপর আছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় প্রতিবাদের প্রয়োজন নেই, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সবাইকে বলবো ধৈর্য ধরতে, প্রতিবাদ করার দরকার নেই। প্রতিবাদ যে জন্য করা হচ্ছে, এই ঘটনার বিচার সরকার করছে, ঘটনার সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এই প্রকল্পটি তোলা হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের 3টি উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। ভিসার মেয়াদ দেখে টিকিট দেয়ায় সমস্যা মিটলেও নতুন সংকটে পড়েছেন সৌদি প্রবাসীদের কেউ কেউ। যাদের ভিসার মেয়াদ কম তাদেরকেই আগে টিকিট দেয়া খুশি অনেকেই। তবে মাত্র 1 দিন হাতে পাওয়ায় ঢাকার বাইরের থেকে আসা অনেকেই করোনা পরীক্ষা এবং যাত্রার প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছেন চরমে। রিপোর্ট জসিম জুয়েলের। টিকিট নিতে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে সৌদি আরব প্রবাসীদের অপেক্ষা।
ভিসার মেয়াদ দেখেই টিকিট দেওয়া হচ্ছে, তাই জটিলতা কেটেছে। এদিন 20 তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদের টিকিট দেওয়া হয়েছে। এই নিয়মে টিকিট পাচ্ছেন প্রায় সবাই। তবে মঙ্গলবার যারা টিকিট পাচ্ছেন তাদের বেশিরভাগেরই ফ্লাইট বুধবার দুপুর 2টায় হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতার। এত অল্প সময়ে করোনা টেস্ট সহ যাওয়ার প্রস্তুতি নেওয়া কঠিন বলেই অভিযোগ কারো কারো। কালকে সকাল 7টা বাজে আপনার এয়ারপোর্টে ঢুকতে গেছে, আর এখন যাইতে গেলো করোনা পরীক্ষা করতে মহাখালী। এখন সমস্যা হইলে এখন আমরা কি করতে পারি? আজকে বাসায় যাইতে যাইতে তো রাইতে হয়ে যাবো। কালকে সকাল 7টা বাজে হালাকবো এয়ারপোর্ট, কেমন নামো? করোনা টেস্ট করতে বলতেছে, এখন কিভাবে মানে 6 ঘন্টার পর করোনা রিপোর্ট আসবে। এখন মহাখালী যায় করোনা রিপোর্ট। বাড়িতে একটু বইলেও আসি নাই, ভোর বেলা রাত চলে আসি, অনেক কষ্ট, আব্বু আমার অনেক মিস করাম। এদিকে ভিসার মেয়াদ বিবেচনা করে টিকিট দেয়ায় অনেকেই খুশি। আমার ভিসার মেয়াদ আছে 18 তারিখ এই চলতি মাসের, তবে এখন আমি ঢুকতে পারি না। আমাদেরকে লাইন ধরানো হয়েছে, ভিতরে দেবে বলতেছে 2টার পর থেকে। ভিতরে লোকগুলো আছে, ওই লোকগুলো শেষ হইলে বলছে দিবে। আগে যারা আগে তাদেরকে আগে দিতে, যারা পরে তাদেরকে পরে দিচ্ছে। এই সিস্টেমে আমরা খুশি আছি। তবে আরব আমিরাত প্রবাসীদের দুর্ভোগ কাটেনি এখনো। মঙ্গলবারও এয়ার আরাবিয়ান অফিসের সামনে টিকিটের জন্য অপেক্ষা করলেও টিকিট পাচ্ছে না প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। চাহিদার তুলনায় মজুদ বেশি, তারপরও ধাপে ধাপে বাড়ছে চালের দাম। মূল্যবৃদ্ধির পেছনে খুচরা ব্যবসায়ী থেকে মিলার পর্যন্ত সকলকেই পরস্পরকে দায়ী করছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন মজুতদারি আইনের ফাঁকফোকরে মিলারদের নিয়ন্ত্রণে থাকে ধান চালের বাজার। তদারকিটা বাড়াতে হবে এখানে। এদিকে বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের কথা জানালেন খাদ্যমন্ত্রী। রিপোর্ট তৌহিদুর রহমানের। এবছর বোরো মৌসুমে দেশে চালের উৎপাদন হয়েছে 2,02,60,000 মেট্রিক টন। গেলবারের চেয়ে 3.58% বেশি। আর আউশের আবাদও বাড়ে 18%। কৃষকরা আমনের আবাদ ঘরে তুলতে পারলে বোরোসহ চালের উৎপাদন দাঁড়াতে পারে 3,75,00,000 টনের উপরে, যেখানে বছরে চালের চাহিদা 2,72,60,000 মেট্রিক টন। তবে চালের স্বয়ংসম্পূর্ণতার এমন পরিসংখ্যানের ইতিবাচক প্রভাব নেই বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাড়ছে দাম। বাজারের এমন পরিস্থিতির জন্য মিলারদের ধান মজুদকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। ধান এটা সিন্ডিকেট হয়ে থাকতেছে, কৃষকের হাতে তো থাকতেই পারে না। এত হাই পাওয়ারের মেলগুলা প্রতিটা মিলে মানে 5টা 7টা ডিস্ট্রিক্টের মাল একটা মিলে ভাঙে, এরকম শত শত মেল হয়েছে। তবে মিলাররা দুষছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতাকে। ওদের কথাটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আপনার কথা সঠিক। তারা তো কেউ পরিসংখ্যানবিদ নয় বা পরিসংখ্যান তারা কোনোভাবে করেও নাই, এরকম আন্দাজ করে কথা বলছে। এই সরকারের কত নির্দেশ, প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসন মনিটরিং করছে, এটাকে তারা মনে হয় যে তারা খুব একটা যে এগুলো মানছে এরকম আলামত বা সারা খুব একটা পাওয়া যাচ্ছে না। দেশে প্রায় 950টি অটো রাইস মিল রয়েছে, যেখানে মজুদ থাকে হাজার হাজার টন ধান। আর উৎপাদিত চালের 20% আসে শীর্ষ 50টি মিল থেকে। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের দেশের মজুদ আইন অনুযায়ী একটা রাইস মিলের যে পরিমাণ ধান ভাঙানোর ক্যাপাসিটি, তার অনুযায়ী কিন্তু তার 5 গুণ পরিমাণ ধান তারা রাখতে পারেন, 3 গুণ পরিমাণ চাল তারা রাখতে পারেন। অনেক বড় কিছু রাইস মিলের এত বেশি উৎপাদন ক্ষমতা, তাদের মজুদও করতে হয় এত বেশি যে তাদের হাতে কিন্তু অটোমেটিক্যালি কিছু মার্কেট পাওয়ার চলে আসে। আমাদেরকে এখন এই জায়গাটাতে ভাবতে হবে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। তাগিদ দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার। একটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, প্রতিদিন জেলা প্রশাসকের সাথে আমাদের প্রতিদিন প্রতি জেলাতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। এবছর বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 19.5 লাখ মেট্রিক টন। তবে সংগ্রহ হয়েছে 9,10,000 টন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংকগুলো। 24 ঘন্টা মনিটরিংয়ের অভাব, লাইসেন্সবিহীন সফটওয়্যারের ব্যবহার এবং অভ্যন্তরীণ হামলাকে গুরুত্ব না দেওয়া সহ সমস্যা আড়াল করার প্রবণতায় ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সাইবার সিকিউরিটি নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মনিরুল ইসলাম। কত লং টার্ম স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করে একটা র্যানসামওয়্যার বা ম্যালওয়্যার প্ল্যান করা হয়, সেটার একটা ডিটেলিং দেখা যাচ্ছে এবং এটা টাইম
ফ্রেম সহ কোন সিস্টেম, কোন অ্যাপ্লিকেশন, কোন ডেস্কটপ, কোন মেশিন, কোন আইপি অ্যাড্রেস দিয়ে ইন্টারনাল এক্সটার্নাল কি সিস্টেম দিয়ে এই লকটা জেনারেট হয়েছে, এটা একটা র ডেটা। এই র ডেটা রিড করার পর আমার সিস্টেমে এখানে দেখাচ্ছে বেসিক্যালি যে কী ধরনের কোন আইপি থেকে আমাদের কী ধরনের অ্যাটাকগুলো জেনারেট হচ্ছে, কিভাবে আমাকে ট্রাফিকগুলো বাইপাস করে আমার মূল সিস্টেমকে তারা আসলে মাস্কিং করছে এবং অবৈধভাবে অনুপ্রবেশ করছে, সেটার একটি রূপরেখা। এ তথ্যেই উঠে আসলো বিদেশি একটি ব্যাংকে সাইবার হামলার চেষ্টার কথা। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিস্টেমে প্রবেশের চেষ্টা প্রাথমিক অবস্থায় রুখে দেওয়া গেছে। আবারও আমাদের জন্য একটা ভয়াবহ সাইবার দুর্যোগ অপেক্ষা করছে যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আমরা যদি না মেনে এইভাবে যদি ব্যাংকিংগুলো চলতে থাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে র্যানসামওয়্যার অ্যান্ড ওয়ানাক্রাই, এবং একাধিকবার মিডিয়া হাউস সহ অনেক জায়গায় কিন্তু এটা আক্রমণ হয়েছে কর্পোরেট হাউসগুলোতে, ব্যাংকগুলোতে। আমাদের যে নেটওয়ার্কের যে সকল ইনসিডেন্ট আমরা অনেক সময় ব্র্যান্ড ভ্যালুর জন্য আমরা চেপে যাই। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা এই বিশ্লেষক বলছেন, সাইবার হামলার জন্য প্রযুক্তির ব্যর্থতার চেয়েও ব্যবস্থাপনার ব্যর্থতাই অনেক ক্ষেত্রে বেশি দায়ী। এই কন্ট্রোল মেকানিজম ফেলিওর কেন হয়? কারণ প্রসেস গ্যাপ আছে। এই প্রসেস গ্যাপটা কেন আসতেছে? কারণ পিপুল আর নট এডুকেটেড। তাকে সফটওয়্যার সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে, তাকে নেটওয়ার্ক সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে, তারপরে তাকে আপনার ডেটাবেস সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে। সব কিছু মিলেই কিন্তু আপনার কি সিকিউরিটি। সস্তা প্রযুক্তি ঝুঁকির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কেউ যদি বলে আমি 10 দিনে মোবাইল অ্যাপস ডেভেলপ করে দিব আর কি, আমাদের কিন্তু তাকে ভাবা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি যখন ডেভেলপ করতেছি তখন আমার খেয়াল করতে হবে যে এই সিকিউরিটি মেকানিজম, কন্ট্রোল মেকানিজম ঠিক আছে কিনা। সাইবার হামলার ঝুঁকি একেবারে শূন্যে নামিয়ে আনা যাবে না, তবে সতর্ক ও সচেতন থাকলে এড়ানো সম্ভব বলেই মনে করছেন এই সিআইডি কর্মকর্তা। তো সাইবার ডিপেন্ডেন্ট যখন বাড়াবো আমরা, তখন কিন্তু অ্যাটাকের জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস প্রসেস, আবার হ্যাকাররা চেষ্টা করে এরকমভাবে করার জন্য, আমরাও আবার চেষ্টা করি এগুলোকে প্রিভেন্ট করার জন্য। সো আপাতত আমি মনে করি যে আমাদের খুব ভয়ের কোনো কারণ নেই। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের দুর্বলতাগুলো চিহ্নিত করতে নিয়মিত নজরদারি ও পেনিট্রেশন টেস্টিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এই পর্যায়ে বিরতি নিচ্ছি, বিরতির পর্যায়ে থাকবেন। এবার গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ করে হুমকি। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। চট্টগ্রামের অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে এই রায় দেন। এই 3 আসামি হলেন তসলিম উদ্দিন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর। 2001 সালের 16 নভেম্বর সকাল 7টার দিকে চট্টগ্রামের জামাল খান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী, রেলওয়ের সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর বিরুদ্ধে এরই মধ্যে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। এদিকে কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসা শিক্ষককে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। গেল 3 অক্টোবর উপজেলার ধারাবাসাইল গ্রামে একটি মাছের ঘেরের টংঘরে ধর্ষণের শিকার হন 9ম শ্রেণীর স্কুল ছাত্রী। প্রাইভেট শেষে ফেরার পথে পূর্ণবর্তী গ্রামের আলী হুসাইন হাওলাদার ও একই গ্রামের মাসুদ হাওলাদার তাকে ভয় দেখিয়ে মাছের ঘেরে নিয়ে যায়। এরপর মারধর করে ধর্ষণ করা হয়। ভিডিও চিত্র ধারণের পর তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় গত 5 অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা। মাসুদ সেটা ভিডিও করে আমারে ব্ল্যাকমেল করে, বলে যখন আসতে কব তখন যদি না আসোস তাইলে এইটা ভাইরাল করে দিব। আমি এই ঘটনার বিচার চাই। পর্দা ফাটে গিয়েছে, ধর্ষক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার নাতির সাথে যখন ঘটছে এই যে আমি আইন চাই, আমরা যে ঘটনা ঘটছে এটা আমরা আইনগত বিচার চাই সবসময়। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে এবং সেই সংক্রান্তে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। এদিকে কুষ্টিয়ার মিরপুরে 8ম শ্রেণীর আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং তদন্তের
আমাদের কিছু অগ্রগতি আছে এবং এই তদন্তে যারই নাম আসবে কেউ ছাড় পাবে না। পরিবারের অভিযোগ তাদের মেয়ে প্রায়ই নির্যাতনের শিকার হতো। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না জানাতে ওই ছাত্রীকে শাসিয়েও দেন মাদ্রাসা সুপার। তবে গেল রোববার মেয়েটির এক সহপাঠীর মাধ্যমে ঘটনা জানাজানি হয়। হয়তো মাসখানেক ধরে এরকম অত্যাচার করে, তো আজকে অন্য মেয়ের বাবা আমার কাছে যা বলে, তারপরে আমরা জানতে পারলাম। এরকম যদি পরিস্থিতি হয় আমরা আর মাদ্রাসায় পড়বো না। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ যে শাস্তি হয় সেই শাস্তি আমরা চাই। এই ঘটনায় মাদ্রাসা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই মাদ্রাসা সুপারের বিচার ও শাস্তির দাবি করেছেন তারা। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনা, আরও 2 জন গ্রেফতার, আদালতে হাজির করা হবে বাকি আসামিদের। টিকিট মিলেও নতুন ভোগান্তিতে সৌদি প্রবাসীরা, পাচ্ছে না করোনা পরীক্ষার সময়ও। ধাপে ধাপে বাড়ছে চালের দাম, মিলারদের নিয়ন্ত্রণে বাজার, মজুতদারি আইনে ফাঁকফোকর বলছেন বিশেষজ্ঞরা। ব্যাংকে সাইবার হামলার ঝুঁকি নেই 24 ঘন্টা, মনিটরিং চলছে লাইসেন্সবিহীন সফটওয়্যার দিয়ে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।